রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর ওপরের ঘরে শুতে গিয়ে বিপত্তি। দেখলাম আমার আগেই বিছানা দখল করে কে যেন শুয়ে আছে। ঘরের ভেতরটা ম ম করছে চাপা ফুলের গন্ধে। আমার সারা শরীর জুড়ে একটা হিম স্রোত নেমে এলো। দারুণ ভয়ে চিৎকার করে ছুটতে বেরিয়ে এলাম ঘর থেকে। তারপর সারা রাত ভয় আমি ঘুমোতে পারলাম না। আমার বিছানা দখল করে যিনি শুয়েছিলেন তার কথা আমি কাউকেই বলিনি। সেই মেয়েটি, একই দিনে পরপর 3 বার ওকে দেখলাম। 2 দিনের জ্বরে খুকুদি মারা গেল। তবে কি খুকুদির মৃত্যুর দূত হয়ে সেই মেয়েরই কায়াহীন ছায়া এসেছিল খুকুদিকে সতর্ক করতে অথবা কাছে টানতে? কে জানে। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। রোমহর্ষক ভৌতিক কাহিনী শুনতে আমরা সকলেই ভালোবাসি। সেই রকমই একটি গল্প আজ আমি আপনাদের শোনাব। সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কলমে গল্প বিদেহী। গল্পটি সকলে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করে এই রকমই ভালো ভালো গল্প আপনাদের সামনে পাঠ করার। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। আপনাদের ভালোবাসা আর সহযোগিতা আমার একান্ত কাম্য। যে সকল শ্রোতা বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করছেন, আমার পাশে আছেন, তাদের সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ। আর আমার নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ, গল্প শুনে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুরু করছি আজকের গল্প বিদেহী। আজ থেকে 20-25 বছর আগে মিহিজামে প্রাকৃতিক সৌন্দর্যের একটা আলাদা আকর্ষণ ছিল। চারিদিকে ছিল ঘন সবুজের সমারোহ। ছোট ছোট টিলা পাহাড়ে ভর্তি ছিল জায়গাটা। এখন সুন্দর পাহাড়ি এলাকা ছাড়া আর কোনো টিলা নেই বললেই চলে। মিহিজামে খুকুদিরা থাকতেন গোলাপবাগের কাছে ছোট্ট একটা বাড়িতে। চারিদিকে লাল মাটির প্রান্তর, বন উপবন, কি চমৎকার সমুজের সমারোহ ছিল। সময়টা তখন ভাদ্র আশ্বিন মাস। হঠাৎ কিছুদিন জ্বর ভোগ করে শরীরটা দুর্বল হয়ে পড়েছিল। এমন সময় অপ্রত্যাশিতভাবে একদিন খুকুদির একটা চিঠি এসে হাজির। খুকুদি সেই চিঠিতে আমাদের সবার কুশল নিয়ে বারবার অনুরোধ করেছেন ওদের মিহিজামে একবার বেড়াতে যাবার জন্য, বিশেষ করে আমাকে। লিখেছেন, এই শরতে অন্তত কয়েকটা দিন আমাদের এখান থেকে ঘুরে যা, দেখবি খুব ভালো লাগবে। আমার তো এখন এমন হয়েছে যে মিহিজাম ছেড়ে আর কোথাও যেতে ইচ্ছেই করে না। আসবি তো? চিঠি পেয়ে আমি তো লাফিয়ে উঠলাম। মা বাবাও উৎসাহিত হলেন খুব। বাবা বললেন, তা কয়েকটা দিন ছেলেটা যদি একটু হাওয়া বদল করে আসে তো মন্দ কি? খুকু যখন অত করে লিখেছে তখন যাক না, শরীরটা ভালো হবে, দুর্বলতাও কাটবে। মায়েরও অমত হলো না, অতএব যাওয়ার দিন ঠিক হলো। বাবার এক বন্ধু ছিলেন রেলের চেকার। উনি প্রায় চিত্তরঞ্জন মধুপুর হয়ে ঝাঁঝার দিকে চলে যেতেন। আমাকে একদিন তারই সঙ্গে পাঠিয়ে দেওয়া হলো চিত্তরঞ্জনে। মিহিজাম যেতে গেলে চিত্তরঞ্জনেই নামতে হয়, লাইনের এপার আর ওপার। খুকুদিরা তো দারুণ খুশি হলেন আমাকে দেখে। খুকুদির বাবা মা খুকুদি সকলের আনন্দ আর ধরে না। খুকুদি বললেন, তুই এসেছিস, এতে যে আমার কি আনন্দ হচ্ছে তা কি করে বলবো। প্রায় তোর কথা ভাবি। কতদিন একসঙ্গে ছিলাম, এখন আমি একা। আমি বললাম,
অনেক দিন পর তোমাকে দেখে আমারও খুব আনন্দ হচ্ছে। বাড়ি তো চিনে গেলাম, এখন সময় সুযোগ হলে আমি একাই চলে আসতে পারবো। খুকুদিদের বাড়িটা দোতলা, ওপরে দুটো ঘর আর নিচে দুটো। খুকুদির বাবা মা নিচের ঘরে শোন, খুকুদি ওপরে। খুকুদির পাশের ঘরটাই আমার জন্য বরাদ্দ হলো। আমাকে যে ঘরটায় থাকতে দেওয়া হলো, সেই ঘর থেকে দূরের হিলটপের দৃশ্য দেখা যেত বেশ ভালোভাবেই। সবুজ বনে ঘেরা হিলটপের দৃশ্য ছিল কি চমৎকার! জানলা খুললেই সুগন্ধি ফুলের সৌরভে মন প্রাণ আমোদ করে দিত। ঘর দেখে দারুণ খুশি হলাম আমি। খুকুদিকে বললাম, আপনার বাবা এই একটা ভালো কাজ করেছেন। এমন সুন্দর পরিবেশে বাড়িটা কিনেছেন যে তা বলবার নয়। খুকুদি বললেন, এই তো 2 মাস হলো বাড়িটা কেনা হয়েছে। আগে আমরা লাইনের ওপারে আমলাদহিতে থাকতাম। বাবার চাকরির মেয়াদও শেষ হলো, আমরা বাড়িটা কিনে চলে এলাম। মাত্র 10,000 টাকা পেয়ে গেলাম বাড়িটা। সেই জন্যই তো চিঠি লিখলাম তোকে, আয় এসে একবার ঘুরে যা। আমি বললাম, ভাগ্যিস এলাম, এরপরে বাবা মাকেও নিয়ে আসবো একবার। এমন সুন্দর পরিবেশ। খুকুদি বলল, আমার কাছে তো এই বাড়িটা এখন স্বর্গ। দারুণ পছন্দ হয়েছে বাড়িটা আমার। আমারও। যাই হোক, খুকুদিদের আদরে যত্নে বেশ ভালোভাবেই কেটে গেল কয়েকটা দিন। মিহিজামকে আমি এমনই ভালোবেসে ফেললাম যে এই জায়গা ছেড়ে আর বাড়ি ফিরে যেতেই ইচ্ছে করল না। জ্বরের ক্লান্তি দূর হলে দেহ মনেও বল পেলাম। রোজ ভোরে উঠে খুকুদির সঙ্গে বেড়াতে যাওয়া, তারপর আদিবাসী গ্রাম ঘুরে শাল মহুয়ার গন্ধে মেতে ঘরে ফেরা, বেলায় হাটে বেড়ানো, আর বিকেল হলেই হিলটপে উঠে বসে থাকা। এ কি ভুলবার! হাওড়া শহরের ঘিঞ্জি পরিবেশ থেকে যা কল্পনাও করিনি কখনো। এরই মধ্যে একদিন হলো কি, খুব ভোরে আমার ঘুম ভেঙে গেল। অন্যদিন খুকুদি আমায় ডাকেন, আজ আমি খুকুদিকে ডাকবো বলে দরজা খুলে এসে দেখি খুকুদির বয়সী একটি অচেনা মেয়ে খুকুদির ঘর থেকে বেরিয়ে এলেন। এই কদিনে মেয়েটিকে আমি একবারও দেখিনি। কে উনি? এত ভোরে কি করতে এসেছিলেন এখানে? মেয়েটি দারুণ সুন্দরী। এই আধো অন্ধকারে তার রূপের ছটায় চারিদিকে যেন আলো হয়ে উঠেছে। উনি আমার পা থেকে মাথা পর্যন্ত বিস্ময় ভরা চোখে একবার দেখে নিয়েই সিঁড়ি বেয়ে নেমে গেলেন। বিস্ময় আমারও বড় কম হলো না। আমি খুকুদির ঘরের দরজায় টোকা দিতে ভেতর থেকে সাড়া দিলেন খুকুদি। তারপর দরজা খুলে বেরিয়ে এসে বললেন, ভাগ্যে ডাকলি তুই, খুব ঘুমিয়ে পড়েছিলাম। এত ঘুম আমি কখনো ঘুমোইনি। আমি বললাম, উনি কে খুকুদি? কার কথা বলছিস? এই যে একটু আগে যিনি আপনার ঘর থেকে বেরোলেন। আমার ঘর থেকে? কি যাতা বলছিস তুই? এই তো আমি ঘুম থেকে উঠলাম, দরজার খিল খুললাম। আমি তখন সব কথা বললাম খুকুদিকে। খুকুদি বললেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিস তো? না খুকুদি, যা দেখবার তা আমি সজ্ঞান অবস্থাতেই দেখেছি। খুকুদি তখন বললেন, কি জানি বাবা, কি দেখতে কি দেখেছিস তুই? নে রেডি হয়ে নে, এই বেলা ঘুরে আসি একটু। খুব মেঘ করেছে আকাশে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। আমাকে কি আর বলার অপেক্ষা রাখে? সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিলাম আমি। তারপর খুকুদির সঙ্গে চললাম প্রাতঃভ্রমণে। ওই মেয়েটির ব্যাপারে আর কোনো কথাবার্তা না হলেও মনটা কেমন খারাপ হয়ে গেল আমার। আজ আমরা রেল ব্রিজ পার হয়ে অন্যদিকে চললাম। আকাশ তখনও ভালোভাবে ফর্সা হয়নি। এক জায়গায় পাঁচিল ঘেরা একটা বাগানের ভেতর গাছে গাছে অসংখ্য চাপা ফুল ফুটে থাকতে দেখে আমাদের খুব লোভ হলো।
খুকুদি বললেন, চাপা ফুল আমার দারুণ প্রিয়। আমাদের বাগানেও একটা গাছ আছে, কিন্তু এর গন্ধটা যেন অসাধারণ। কিন্তু এই ফুল কি করে পাই বলতো? আমি বললাম, ভেতরে যেন কাদের সব কথাবার্তা শোনা যাচ্ছে, নিশ্চয়ই ঢোকার কোনো রাস্তা আছে। আমার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই দেখলাম একদল মেয়ে কলকল করতে করতে পাঁচিলের একটা ভাঙা অংশ থেকে বেরিয়ে আসছে। ওরা বেরিয়ে এলেই আমরা ঢুকলাম। খুকুদি আঁচল ভরে ফুল নিতে লাগলেন। আমি একপাশে একটা গোলঞ্চ গাছে গুড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ দেখি একটু আগেই বাড়িতে দেখা সেই মেয়েটি খুকুদির পাশে পাশে থেকে ফুল কুড়িয়ে চলেছেন। খুকুদি তাকে লক্ষ্য না করলেও উনি কিন্তু মাঝে মাঝে আর চোখে তাকিয়ে দেখছেন আমার দিকে। এমন সময় টপ টপ করে 2-1 ফোঁটা বৃষ্টি পড়লো আমার গায়ে। আমি বললাম, আর না খুকুদি, চলো চলে এসো, না হলে ভিজে যাব আমি। কিন্তু খুকুদি আমার কথা শুনলেনই না, ভিজে ভিজেও ফুল কুড়িয়ে চললেন। বৃষ্টির জল গায়ে পড়তেই সে মেয়েটি ম্যাজিকের মতো উধাও। আমি কাছে গিয়ে খুকুদির হাত ধরে টান দিতেই খুকুদি যেন স্বাভাবিক হলেন। বললেন, এ হে, তুই একেবারে ভিজে গেছিস রে, সবে জ্বর থেকে উঠেছিস তুই? হায় ভগবান! আমি ভয় ভয় বললাম, খুকুদি, সে মেয়েটা। কার কথা বলছিস তুই? সেই যাকে তোমার ঘর থেকে বেরিয়ে আসতে দেখেছিলাম। কোথায় সে? এখন কোথায় জানি না, তবে উনি তোমার পাশে পাশে থেকেই তোমার সঙ্গে ফুল তুলছিলেন। খুকুদি আর কোনো কথা না বলে আমার একটা হাত শক্ত করে ধরে বাগান থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, তোর কি হয়েছে বলতো আজ? বারবার কাকে দেখছিস তুই? আমি আস্তে করে বললাম, একজনকেই। এমন সময় প্রবল বর্ষণ শুরু হলো। আমরা একজনের গাড়ি বারান্দার নিচে আশ্রয় নিয়ে দাঁড়ালাম। ততক্ষণে আকাশ ফর্সা হয়ে গেছে। প্রায় ঘন্টাখানেক বাদে বৃষ্টি থামলে বাড়ি ফিরে এলাম আমরা। তারপর সারাটা দিন বেশ ভালোই কাটলো। মাঝে মাঝে মেঘ জমে বৃষ্টি হয়, কখনো রোদ ওঠে। বাগানের শিউলি গাছ থেকে টুপটাপ করে ফুল ঝরে পড়ে। আমি জানলার ধারে বসে সেই প্রাকৃতিক লীলারূপী দেখে চললাম। দুপুর গড়িয়ে বিকাল হলে দেরে জ্বর এলো খুকুদির। সে কি জ্বর, তার সঙ্গে ভুল বকা। মাথায় আইস ব্যাগ চাপানো হলো। ডাক্তার এলেন, ওষুধ দিয়ে গেলেন। তাই দেখে খুব মন খারাপ হয়ে গেল আমার। এই প্রথম বাড়ির জন্য মন কেমন করতে লাগলো আমার। মা বাবার কথা মনে পড়ল। আর একটুও এখানে থাকতে ইচ্ছে করলো না আমার। আজ আর বিকেলে কোথাও আমি বেড়াতে গেলাম না। বাড়ির ছাদে উঠে পায়চারি করেই সময় কাটাতে লাগলাম। মাঝে একবার গেলাম খুকুদির ঘরে। খুকুদির তখন জ্ঞান নেই। জ্বরটা একইভাবে রয়েছে, চোখ দুটো লাল, কাউকেই চিনতে পারছেন না, এমনকি নিজের বাবা মাকেও না। খুকুদির মা সমানে কেঁদে চলেছেন। ওর কান্না দেখে আমারও চোখে জল এলো। খুকুদি বিহনে আমি একা পড়ে গেলাম একেবারে। রাত্রিবেলা খাওয়া দাবার পর ওপরের ঘরে শুতে গিয়েই বিপত্তি। দেখলাম আমার আগেই বিছানা দখল করে কে যেন শুয়ে আছে। ঘরের ভেতরটা ম ম করছে চাপা ফুলের গন্ধে। আমার সারা শরীর জুড়ে একটা হিম স্রোত নেমে এলো। আমি দারুণ ভয় চিৎকার করে ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে। সেই রাতটা নিচের ঘরে শুয়ে কাটালাম আমি। এরপর সারা রাত আমি ভয়ে ঘুমোতে পারলাম না। আমার বিছানা দখল করে যিনি শুয়েছিলেন তার কথা আমি কাউকে বলিনি। সেই তিনি, একই দিনে পরপর 3 বার যাকে দেখলাম। যাই হোক, সকাল হতেই একজন লোককে দিয়ে আমাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা হলো। তখন বেনারস এক্সপ্রেস চালু ছিল। সেই গাড়িতেই আমি হাওড়ায় এলাম। এর ঠিক 2 দিন পরেই
খুকুদি মারা গেলেন। ওর নাকি খুব খারাপ ধরনের ম্যারেঞ্জাইটিস হয়েছিল। পরে অবশ্য বাবার মুখে শুনেছিলাম খুকুদির বাবা যে ভদ্রলোকের কাছ থেকে ওই বাড়িটা কিনেছিলেন তারও একমাত্র মেয়ে ওই রোগেই মারা যান। তবে কি খুকুদির মৃত্যুর দূত হয়ে সেই মেয়েরই কায়াহীন ছায়া এসেছিল খুকুদিকে সতর্ক করতে অথবা কাছে টানতে? কে জানে। গল্পটি এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আর একটি গল্প নিয়ে। ধন্যবাদ।